লামিন ইয়ামালটা কি কেউ কোনো তাবিজ মাবিজ করছে নাকি ভাই? আমার একটু জানান তো। আর যারা যারা বলতেন অ্যান্থনি গর্ডনকে অনেক প্রাইস দিয়ে নিয়ে আসা হয়েছে, ওর দাম ৮০ মিলিয়ন হয় না, তারা একটু লাইনে দাঁড়ান। আপনাদেরকে ধরে ধরে আমি একটা করে চুম্মা দিই। জোকস অ্যাসাইড, গতকালকে বার্সেলোনার খেলা দেখলে আমার মনে হয় যে প্রত্যেকটা কুলের যারা আফটার করোনা, অ্যাটলিস্ট আফটার করোনা বার্সেলোনাকে ফলো করে, তারা সবাই ইমোশনাল হয়ে যাওয়ার কথা। কারণ লাস্ট কবে আপনি আপনার দলকে দেখছেন যে এরকম রেস্টলেস প্রেসিং করতে? লাস্ট কবে আপনি আপনার দলকে দেখছেন যে এরকম ইমিডিয়েট পজিশনাল সোয়াপ করতে, তৎক্ষণাৎ পজিশনাল সোয়াপ করতে? আপনি লাস্ট কবে দেখছেন যে আপনার দল এরকম হাই ইন্টেন্সিটি গেম খেলতে? আপনি লাস্ট কবে দেখছেন যে আপনার স্কোয়াড তো খেলতেছে, আপনার তো স্টার্টিং 11 খেলতেছে, বাট স্কোয়াডে যে বেঞ্চ প্লেয়ারগুলো আছে এরা এক একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার? আপনি লাস্ট কবে দেখছেন? আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি প্রতি সিজনের আগে বার্সেলোনাকে নিয়ে একটা একটা করে প্রেডিকশন দিই, বাট কখনো আপনারা আমাকে এটা বলতে শুনেন নাই যে বার্সেলোনা উইল উইন দ্য ইউসিএল। আমি এবছরও বলবো না যে বার্সেলোনা এবার ইউসিএল জিতবে, বাট গত কয়েক সিজনের পর, কয়েক সিজনের মধ্যে এই সিজনটা আই এম ভেরি মাচ কনফিডেন্ট। আমি ওই রকম লোকের মধ্যে নাই যে প্রতি সিজনে বলবো বার্সেলোনা ইউসিএল জিতবে, বার্সেলোনা এটা জিতবে, হেক্সা জিতবে, বং সং বক্কসকর বলবে, এটা অন্যরা বলে, আমার সাথে এসে কম্পেয়ার করার দরকার নাই। আমি কখনো বলি না, কারণ আমার ফুটবলীয় আইডিওলজি ওইভাবে যায় না। কারণ আমি আমার দলকে নিয়ে এতদিন ধরে ওই রকম কনফিডেন্ট আমি ছিলাম না, আমার মধ্যে ওই কনফিডেন্সটা আসতো না, বিকজ আমার স্টার্টিং লাইন আপ ঠিক থাকলে আমার বেঞ্চ ঠিক থাকতো না, আমার বেঞ্চ ঠিক থাকলে আমার স্টার্টিং লাইন আপ ঠিক থাকতো না। এর ভিতর ইনজুরি, ট্রান্সফার, ফাইন্যান্সিয়াল সমস্যা, রেজিস্ট্রেশন, অনেক সমস্যা থাকতো। বাট এই সিজনে যেই মাত্র আমাদের পকেটে টাকা আসছে, আমরা কিছু ট্রান্সফার করছি এবং আমরা সেটার রেজাল্ট দেখতেছি। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি, ফ্লিক ইজ অন এ মিশন। গতকালকে ইউসিএল এর ড্রয়ের পর অনেক কুলার্সকে আমি দেখলাম যারা হাহাকার করতেছে যে শক্ত প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ। বিশ্বাস করেন, মন থেকে বলতেছি, 3টা ফিক্সচার বাদে আমার কোনো ফিক্সচারকে কঠিনই মনে হয় না। ওই 3টা ফিক্সচারের মধ্যে আমরা পয়েন্ট নিয়ে আসতে পারবো, এতটুকু বিশ্বাস আমার মধ্যে আছে। আমি বলতেছি না বার্সেলোনা ইউসিএল জিতবে, আমি বলতেছি না এবছর হয়তো নাও জিততে পারে, বাট এই যে প্রজেক্টে আমরা আগাইতেছি, হ্যান্সি ফ্লিক যে প্রজেক্ট নিয়ে আগাইতেছে, এই প্রজেক্টের ফলাফল স্বরূপ আমরা সামনে একটা ইউসিএল জিততে পারি। জিতবো এটা বলি না, আমি এখনো বলি নাই, বাট জিততে পারি, কারণ ওই রকম স্কোয়াড আমরা মোটামুটি বিল্ড করছি। জানি এখনো পর্যন্ত কিছু ল্যাকিংস আছে, আর ইট ইজ টু আর্লি টু সে, এখনো মাত্র 2 ম্যাচ গেছে। বাট কথায় বলে না যে সকালবেলা আপনারা দেখাই দিবে যে আপনার দিনটা কেমন যাবে। ইংলিশ একটা প্রবাদ আছে, আমার মুখে আসতেছে না, আমি একটু একটু অশিক্ষিত তো ওই কারণে। বাট ইউসিএল নিয়ে আমরা পরে ভিডিও করবো, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করার আমার প্ল্যান আছে। দোয়া করেন যাতে আমি টাইমলি দিতে পারি। কিন্তু এখন কথা বলবো গতকালকে যে অ্যাথলেটিক বিলবাওর এগেনস্টে আমরা খেলছি, এই ম্যাচে নিয়ে কথা বলতে হলে আমি সবার আগে আমার টিমের কোনো কাউকে প্রশংসা করবো না, আমি প্রশংসা করা শুরু করব ওয়ার্ল্ড কাপের গোল্ডেন গ্লাভ উইনার উনাই সিমনকে। আপনি জাস্ট একবার চিন্তা করেন যে আপনার দল 2টা গোল খাইছে, তারপরও আপনার ম্যাচ রেটিং 8.5, আপনি একজন গোলকিপার এবং আপনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। তার মানে বুঝতেছেন যে আপনার উপর দিয়ে কি পরিমাণ ঝড় গেছে এবং আপনি কি ধরনের ঝড় থামাইছেন। কারণ কালকে যদি উনাই সিমন না থাকতো, আমরা তো প্রথম ম্যাচে 5 গোল দিছিলাম এলচেকে, এই ম্যাচ আমরা 5 থেকে বেশি গোল দিতে পারতাম। শুধুমাত্র উনাই সিমনের কারণে গতকালকে অ্যাথলেটিক বিলবাও বেঁচে গেছে, কারণ প্রথম থেকে ফুটবলটা বার্সেলোনাই খেলতেছিল। অ্যাথলেটিক বিলবাও কোনো চান্সই পায় নাই ভাই। আপনি যদি কালকের খেলাটা শুরু থেকে দেখেন, আপনি এত হ্যাপি, এত ইমোশনাল হবেন যে ভাই বার্সেলোনা গেম খেলতেছে, তাও অ্যাথলেটিক বিলবাওর এগেনস্টে। অ্যাথলেটিক বিলবাও মোটেও কোনো খারাপ দল না, লা লিগার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো না, বাট মিড টায়ার বলেন বা একটু আপার টায়ার দিয়ে তারা কিন্তু বেশ ভালো কম্পিটিশন দেয়। এবং অনেক দিন ধরে গত সিজন বা বালভার্দেকে সাথে নিয়ে মনে করতো গত সিজনেই তো মনে হয় ইউসিএল খেলছে বা এর আগের সিজনে, বাট রিসেন্টলি তারা ইউসিএলও খেলছে। তার মানে বুঝতেছেন যে তাদের মধ্যে ওই ক্যালিবারটা আছে। এবং তাদের দলে খেলে কে? তাদের দলে খেলে নিকো উইলিয়ামস। সো নিকো উইলিয়ামস আবার একবার দেখলো যে সে কেন ভুল ডিসিশন নিয়েছে, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট গতকালকে বার্সেলোনা ওয়াজ প্লেয়িং এগেনস্ট উনাই সিমন। বিলবাও আমাদেরকে কোনো কম্পিটিশনে দিতে পারেন, এবং যেমনটা বলতেছি যে বার্সেলোনা তাদেরকে কোনো শিয়াই দেয় নাই। মিনিট 1 থেকে মিনিট 90 পর্যন্ত টোটালি প্রেসিং যেভাবে করছে ভাই, যে মাত্র বল ছাড়ছে এত দ্রুত বল রিকভার করতেছিল। 3জন 4জন প্লেয়ার মিলে একটা প্লেয়ারকে প্রেস করতেছিল এবং কোনোভাবে বল ওর আন্ডার থেকে বের হইতে দিচ্ছিল না। মানে ধরেন 3-4জন মিলে যখন প্রেস করো তখন জিনিসটা হয় কি, তখন জিনিসটা একটাই হয় যে প্লেয়ারের যদি কোয়ালিটি থাকে, মানে অপোনেন্ট প্লেয়ারের যদি কোয়ালিটি থাকে, তাহলে সে কোনো না কোনোভাবে ওই প্যাসেজটা বের করে ফেলে। কিন্তু গতকালকে আমাদের প্লেয়াররা এত জোরে সোরে প্রেস করতেছিল যে অপোনেন্ট প্লেয়ার মানে বিলবাওর প্লেয়ার কোনো দিশাই পাচ্ছিল না, সে বল লুজ করতেছিল এবং বার্সেলোনা বারবার অ্যাটাকে যাচ্ছিল। আপনি ম্যাচের গোল স্কোর মানে 2টা দেখে আপনি হয়তো ভাবতেছেন যে ভাই হয়তো খুব একটা কম্পিটিশন বার্সেলোনা দিতে পারে না, বা বার্সেলোনাকে অনেক ভালো কম্পিটিশন দিছে বিলবাও। মোটেও না।
আপনি এক্সজি দেখেন বার্সেলোনা 3-এর উপরে, আপনি শট দেখেন, শট অন টার্গেট দেখেন, অপোজিশন বক্সের টাচেস দেখেন, এগুলো তো ফুটমবের শুরুতে আসে। আপনি সেখানে দেখেন এবং দেখবেন যে বার্সেলোনা ওয়াজ ক্লিয়ার অ্যাহেড। ভাই কতদিন পরে খেলাগুলো দেখতেছি, কয়েকটা প্লেয়ারকে নিয়ে আসলে কয়েকটা প্লেয়ারকে আমি এটা দেখে আরো বেশি সারপ্রাইজ হয়েছি, সারপ্রাইজ না অনেক বেশি খুশি হয়েছি যে ম্যাচ শেষে যখন ম্যাচ রেটিং দেখতেছিলাম আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ম্যাচ রেটিং সবুজ হয়ে আছে। আমি একটা পোস্ট করছিলাম যে ব্যবসায় সবুজ বাতি, কারণ এরকম খেলা যখন বার্সেলোনা দিচ্ছে। এখন কেন আমি এত বগর করতেছি, কেন আমি এত পকর করতেছি, মাত্র তো 2টা ম্যাচ গেছে, 2টা ম্যাচ গেল, আপনার কোচ যে আইডিওলজি নিয়ে খেলাতে চায় সেটা কিন্তু আপনি দৃশ্যমান দেখেন এবং আপনার প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি আপনি দেখেন। আমি অ্যান্থনি গর্ডনকে নিয়ে কথা বলতে চাই। ভাই রাশফোর্ডকে 30 মিলিয়ন দিয়ে না নেওয়ার কারণে অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করছিল এবং 80 মিলিয়ন দিয়ে যখন গর্ডনকে নিয়েছিল তখন তার গোল স্ট্যাটস এসব দেখায় মানুষজন ক্রিটিসাইজ করার ট্রাই করছিল, বাট ফ্লিক তাকে গোল অ্যাসিস্টের জন্য আনে নাই, তাকে আনসে লিটারালি যে কাজের জন্য সে সেই কাজটা খুব ভালোভাবে করতেছে। গোল অ্যাসিস্ট করলে অবশ্যই ভালো হবে, একটা উইঙ্গারের সবসময় একটা গোল অ্যাসিস্ট করার প্রবণতা থাকা উচিত এবং তার মধ্যে সেটা আছে, কিন্তু তাকে মেইনলি আনা হয়েছে যে রেস্টলেস ভাবে তুই প্রেস করবি, রেস্টলেস ভাবে অপোনেন্টের পুরো বিগড়াই দিবি এবং সে সেই কাজটা করতেছে। এরপর আমাদের রাফিনা, দিয়াজ বেল্লোলি, আমাদের নাম্বার 9, আমাদের এল কাপিতানো, মানে কি বলবো, এর মাঝখানে আমি একটা জিনিস দেখে মজা পাইছি যে বার্সেলোনাকে সবাই বলে যে বার্সেলোনা নাম্বার 9 নাম্বার 9 নাই, এবং আমি বিশ্বাস করি বার্সেলোনা নাম্বার 9 নাই, কিন্তু বার্সেলোনাতে এখন সবাই নাম্বার 9। গতকালকে আমার সবচেয়ে বেশি মজা লাগছে যে জিনিসটা, যে অপোনেন্ট যখন মানে বিলবাওর ডিফেন্ডাররা যখন নাম্বার 9 হিসেবে ধরে রাখছিল রাফিনাকে এবং তাকে যখন অনেক বেশি মার্ক করতেছিল তখন সে দ্রুত পজিশনটা সোয়াপ করে ফেলছে। সে লেফট উইংয়ে চলে গেছিল, অ্যান্থনি গর্ডনকে সেন্টারে নিয়ে আসছে। এরপর অ্যান্থনি গর্ডনকে যখন সবাই মার্ক করতেছিল তখন সে পিছে চলে আসছে, এটার কি বলে, রাফিনা মিডে চলে গেছে এবং সেখান থেকে ফার্মিন লোপেস ফলস 9 হিসেবে খেলা শুরু করে দিয়েছিল। তার মানে বুঝতেছেন যে আমাদের নাম্বার 9 নাই ঠিক আছে, কিন্তু সবাই এখন নাম্বার 9 যারা ফরওয়ার্ড লাইনে খেলতেছিল। একমাত্র লামিন ইয়ামাল সে রাইট উইং দিয়ে অপারেট করতেছিল বারবার এবং তার খেলার মাঝখানে একটু শেকিনেস দেখা গেছে, কিন্তু সেও যথেষ্ট ভালো খেলছে। এবং আমি বলতেছি তো, হয়তো ব্যাড লাকের কারণে গোল হয় নাই, হয়তো একটা বল মানে অনেকগুলো বল গোল হইতে হয় নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে নেক্সট ম্যাচে লামিন ইয়ামাল গোল করবে এবং আপনারা এটা দেখে রাখেন। এবং দেখেন তারপরে হচ্ছে কি, কার কথা বলবো, তারপর ফার্মিন লোপেসকে নিয়ে কথা বলে। ভাই হোয়াট আ প্লেয়ার হি ইজ। দেখেন ভাই, বার্সেলোনার পিআর হয়তো ঠিকভাবে কাজ করে না বা বার্সেলোনার প্লেয়াররা অতভাবেই এই জিনিসটাকে গ্লোরিফাই করতে পারে না, কিন্তু ফার্মিন লোপেজ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এখনকার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আপনি এটা বিশ্বাস করতে হবে, আপনি নিউট্রাল ওয়েতে দেখেন ভাই, খেলাটা নিউট্রাল ওয়েতে দেখেন, আপনি দেখবেন যে ফার্মিন লোপেজের ইম্প্যাক্ট এই টিমের মধ্যে কীরকম। ওয়ার্ল্ডের টপ 3 অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে যদি আমাকে রাখতে বলা হয়, আমি হয়তো রেখেও দিতে পারি। আমরা ওকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করি ভাই, আমি এটা খেয়াল করছি, কারণ নাইলে এই প্লেয়ারটা গোলের উপর গোল করে, অ্যাসিস্ট করে, প্রেস করে, বক্সের ভিতর খুব দ্রুত ঢুকে যায়, কিন্তু তারপরেও কেন আমরা তাকে ওইভাবে তাকে আমরা প্রেস করি না, আমি বুঝি না। বার্সেলোনা ফ্যানরা করে, বাট নিউট্রাল ফুটবল ফ্যানরা কেন তাকে ওইভাবে ভ্যালু করে না, আমি বুঝি না ভাই। এরপর আমাদের মিডফিল্ডে পেদ্রি কি ব্লন্ড হেয়ার পেদ্রি, এই পেদ্রি কিভাবে পাসগুলো বের করে আমাকে একটু জাস্ট বুঝান ভাই। এই পেদ্রির এরকম পাসগুলো কেমনে আসে আমার একটু জাস্ট এটা বুঝান। পেদ্রিকে নিয়ে আমি খুব একটা কথা বলবো না। মার্ক বার্নালের সাথে সে যেভাবে ডাবল পিভট পজিশনে বারবার সে পজিশনটা নিয়ে যাচ্ছিল, অ্যামেজিং ভাই, অ্যামেজিং। এবং রদ্রি আসার পর, সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি, বাট রদ্রি আসার পর আমরা যেভাবে খেলা ঘুরতে দেখছি, আপনারা হয়তো এটা খুবই স্লাইট চেঞ্জেস হয়তো অনেকে হয়তো এটা খেয়াল করেন নাই, বাট রদ্রি আসার পরও কিন্তু আমাদের গেম প্লেতে একটা চেঞ্জেস আসছে। এবার কথা বলে হচ্ছে মিস্টার জাভি স্পার্ট। ফ্লিক কেন এই প্লেয়ারটাকে এত বেশি ভরসা করে, সে এই কথাটার প্রমাণ প্রত্যেকটা ম্যাচে দিয়ে যাচ্ছে। লাস্ট 2টা ম্যাচে তাকে লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছে এবং এই প্লেয়ারটার মধ্যে যেরকম হাঙ্গার আছে, সে যেভাবে রানগুলো নেয়, তারপর সে যেভাবে ক্রসগুলো দেয়, প্লাস সে যেভাবে বল রিকভারির জন্য যায়, হাইটে একটু মানে হাইট বলতে কি একটা ফিজিক্যালিটির দিক দিয়ে তার একটু অবস্থায় আছে, যেহেতু বয়স এখনো কম, কিন্তু যখন সে আরও বেশি ফিজিক্যাল হয়ে যাবে থামাইতে পারবে না ভাই, থামাইতে পারবে না। হ্যাঁ আমি জানি আমি হয়তো একটু বেশি ওভার হাইপ করে দিচ্ছি, বাট গতকালকের খেলা দেখে আমি এত বেশি ইমোশনাল হয়ে গেছি যে আমার প্রত্যেকটা প্লেয়ারকে একটা করে হাক দিতে ইচ্ছা করতেছিল, একটু কোলাকুলি করতে ইচ্ছা করতেছিল, বাট আমি জানি এটা অবশ্যই হবে না। বাট কে জানে, ভবিষ্যতে যদি কোনো একদিন দেখা পাই, প্রিয় দলের প্লেয়ারদের সাথে দেখা করার সুযোগ, দেখা যাক, সমস্যা নাই। সো জোয়ান গার্সিয়াকে খুব একটা কষ্ট করতে হয় না এবং আমাদের ডিফেন্ডাররা ভালো খেলছে, খারাপ না, বাট এই একটা পজিশনে আমার নেগেটিভ মনে হয়েছে। এবার সেকেন্ড হাফ নিয়ে কথা বলি। আচ্ছা, যেটা নিয়ে বলতেছি নেগেটিভ নিয়ে একটু পরে কথা বলি, আমি ভুলে যাই ভাই বারবার। সেটা হচ্ছে ফার্স্ট হাফে আমরা একটা স্টার্টিং লাইন আপ নামাইছি এবং সেকেন্ড হাফে আমি খেয়াল করলাম যে আমাদের বেঞ্চে কারা আছে।
আমাদের বেঞ্চে আছে গোল্ডেন বল উইনার, ব্যালন ডিওর উইনার রদ্রি, ড্যানি অলমো, বালদে, ক্রিস্টেনসন, কুন্দে, আরো কে কে জানি ছিল ভাই। আমাদের এটা জাস্ট বেঞ্চ ছিল, এবং এরকম বেঞ্চ দেখার জন্য বার্সেলোনা ফ্যানরা কত রাত কাটাইছে হিসাব নাই। এবং পরবর্তীতে রদ্রি আসে, এবং রদ্রি আসার পর আমাদের খেলাটা, মানে আমাদের মিডফিল্ডটা অনেক বেশি কম্পোজড এবং কাম হয়ে গেছিল, কাম অ্যান্ড কম্পোজড হয়ে গেছিল। আমি খেলাটাকে স্লো করা বলবো না, বাট রদ্রি আসার পর আমাদের প্লেয়াররা আরও বেশি সুযোগ পাচ্ছিল এদিক সেদিক তাকানোর। এর আগে বার্নাল যখন খেলতেছিল, যখন পেদ্রি খেলতেছিল, তখন কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে আমাদের মিডফিল্ড থেকে অনেক বেশি পাস দেওয়ার প্রবণতাটা ছিল, যে বল আসছে পাস দিয়ে দেয়, বল আসছে পাস দিয়ে দেয়। বাট রদ্রি আসার পর তাদের মধ্যে ওই একটা ট্রাস্ট আসছে যে রদ্রি ভাই আসে পিছন থেকে আমাদেরকে খেয়াল করে দিবে, এবং এই জন্যই কিন্তু আমার মনে হয় যে তখন আমাদের খেলাটা আরও বেশি কম্পোজড হয়ে গেছে। এবং এরপর তো শুরু হয়েছে, এরপর নামছে কারিম আদিয়ামি। ভাই এই ছেলেটা লিটারালি একটা বিচ্ছু। আমাদের যদিও জেজে বিসু আছে, বাট এই প্লেয়ারটা একটা বিচ্ছু। তার হয়তো আপনি ফিনিশিং নিয়ে সমস্যা থাকতে পারে, তার হয়তো ফাইনাল তারে ডিসিশন নিয়ে সমস্যা থাকতে পারে, বাট এটা আমি দেখতেছি লেফট উইংয়ে সে চলে আসছে, রাইট উইংয়ে সে চলে আসছে, নিচে সে ডিফেন্সে যাচ্ছে। বল হয়তো সে বের করতে পারতেছে না, বাট প্লেয়ার, অপোনেন্ট প্লেয়ার যার পায়ে বল আছে তারে যে কি পরিমাণ হ্যাসেলের মধ্যে রাখছিল ভাই, বলার মতো না, বলার মতো না। সো ওভারঅল এটা ছিল আমার পুরো ম্যাচের পজিটিভ। বাট নেগেটিভ সাইডের কথা বললে ডিফেন্সে স্টিল উই আর ল্যাকিং। প্লাস আমরা যেরকমভাবে চান্সেসগুলো মিস করছি, উনাই সিমন ভালো খেলছে, বাট আমাদের প্লেয়াররাও তো মিস করছে। সো নাম্বার 9 এবং সেন্টার ব্যাক, এই দুইটা পজিশনের কষ্ট আমাদের হয়তো মন থেকে যাবে না, সেটা যাবে না আই গেস। সো ওভারঅল গতকালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে, লামিন ইয়ামালের খেলা কেমন লাগছে, অ্যান্থনি গর্ডনের খেলা কেমন লাগছে, সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমাকে জানান আমি কার কার কথা ভুলে গেছি, সেটা একটু আমাকে জানান।